হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কনস্টেবল এবিইউবির জন্য যে নোটিফিকেশন বেরিয়েছিল আসাম পুলিশের তরফ থেকে 5 ডিসেম্বর, এই নোটিফিকেশনের বেসিসে তুমি যদি অ্যাপ্লাই করতে যাচ্ছ তাহলে তোমার এই ভিডিওটা দেখা উচিত। কেন কি এই ভিডিওতে আমরা পুরো এক্সপ্লেনেশন দিয়েছি যে অ্যাপ্লাই কিরকম করতে লাগে, এছাড়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, সিলেকশন ক্রাইটেরিয়া কি, এফিসিয়েন্সি টেস্টে কি কি হয়, রিটেন টেস্টে কি কি হয়, তো ফাইনাল সিলেকশন কিরকম হয়, সবগুলো ডিটেল তুমি এই ভিডিওতে পাবে। তোমার কোনো ডাউট থাকে, তুমি যদি ফার্স্ট টাইমার হও তো অবভিয়াসলি তোমার অনেকগুলো ডাউট থাকতে পারে, কেন কি এখানে অনেকগুলো সিলেকশন প্রসেস আছে। তো তোমার দেখা উচিত এই ভিডিওটা। যারা অলরেডি পুরনো মানে এক দুবার দিয়েছো তো ওদের অনেক আইডিয়া আছে, তবুও হয়তো বা কিছু ডাউট থাকতে পারে, তো এই ভিডিওটা দেখলে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই করে দেবো। তাহলে দেরি না করে স্টার্ট করা যাক। তোমরা স্ক্রিনে একটা নোটিশ দেখতে পাচ্ছ, এই নোটিশটাই গভর্নমেন্টের তরফ থেকে রিলিজ করা হয়েছিল 5 ডিসেম্বরে, যেটাতে পোস্ট মেনশন ছিল 1052 আর 663 ডিফারেন্ট, 1052 ফর ইউবির জন্য আর 663 এবির জন্য। এখন কনস্টেবল এবির মধ্যে মেইন ডিফারেন্সটা কি? ইউবি হলো আনআর্ম ব্রাঞ্চ আর এবি হলো আর্ম ব্রাঞ্চ। আনআর্ম ব্রাঞ্চ মানে আর্ম ছাড়া, মানে কি কোনো ওয়েপন টিপন ছাড়া। নর্মালি ম্যাক্স টু ম্যাক্স এদের কাছে লাঠি থাকতে পারে। এদের কাজ কি? এরা হলো গিয়ে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার কাজে আসে। যেমন ট্রাফিক রুলস রেগুলেশন মেনটেন করাতে কাকে কাজে লাগানো হয়? ট্রাফিক পুলিশকে। তো ট্রাফিক পুলিশরা আসে ইউবির আন্ডারে। এছাড়া ধরো তোমার গভর্নমেন্ট জব হয়ে গেল, হওয়ার পর পুলিশ ভেরিফিকেশনের দরকার হয়, তো পুলিশ ভেরিফিকেশন কারা করে? এরাই, কনস্টেবল ইউবি করে। এছাড়াও আরো কাজ আছে, যেমন গভর্নমেন্ট ইনস্টিটিউট, যেমন ইউনিভার্সিটি, গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট অফিসেস, এই জায়গায় তুমি অনেক সময় দেখতে পাও যে পুলিশরা আছে। তো এরাই হলো গিয়ে কনস্টেবল ইউবি, ঠিক আছে, যাদের কাছে লাঠি থাকে নর্মালি। আর লাঠি থাকতে পারে, নাও থাকতে পারে, এনিওয়েজ। আর কনস্টেবল এবির কাজ হলো গিয়ে কি? এবি হলো গিয়ে এদের কাছে ওয়েপন থাকে। এদের রায়েট টায়েট কোথায় দাঙ্গা টাঙ্গা লাগলো তো এদেরকে ওই কাজে পাঠানো হয়, ঠিক আছে। কনস্টেবল এবির মধ্যে থেকেই একটা সাব পার্ট আছে যেটা ব্যাটালিয়নের জন্য রিক্রুটমেন্ট হয়। এবি যারা সিলেকশন হয়েছে এদের মধ্যে থেকে কিছু ব্যাটালিয়ন যারা ইন্টারেস্টেড, ওদেরকে ব্যাটালিয়নেও ওরা ব্যাটালিয়নে জয়েন করারও চান্স পেতে পারে। এনিওয়েজ, এটা তো ফার্দার সিলেকশন বা ফার্দার একটা আলাদাই রিক্রুটমেন্ট, এটার কথা আমি বলছি না, জাস্ট বলছি এবিতেই এরকম একটা পার্ট থাকে। এনিওয়েজ, তো এখন আসি আমরা এটাতে যে 16 ডিসেম্বর তোমাদের স্টার্ট, মানে আজকে থেকেই অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, আজকে থেকেই অ্যাপ্লাই করতে পারো। আর 16 জানুয়ারি 2026 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার পরে 5 দিন তোমাদের কাছে কারেকশন উইন্ডো থাকবে। মানে যদি কোনো তুমি মিস্টেক করে থাকো, ফাদার নেম, মাদার নেম, এরা অনেক সময় হয়, যেমন ডেট অফ বার্থ বা তুমি ইয়ার অফ পাসিং, এইসব অনেক সময় অনেক অনেক ক্যান্ডিডেট মিস্টেক করে দেয়, ঠিক আছে। তো তুমি ওটা কারেকশন করতে পারবে এই 5 দিন পরে। মানে 16 জানুয়ারি তো লাস্ট ডেট, 16 জানুয়ারির পরে 5 দিন, মানে 21 জানুয়ারি পর্যন্ত তুমি এটা কারেকশন করতে পারবে। এরপরে আর তুমি কিন্তু কিছু করতে পারবে না, মিস্টেক থাকলেই তোমার প্রবলেম। তো এই জন্য আমি সাজেস্ট করব খুব কেয়ারফুলি তুমি এটা ফর্ম যখন ফিল আপ করবে, কেয়ারফুলি ফিল আপ করো। নেক্সটে আসি আমরা। এখন দেখি ডিটেইলস অফ ভ্যাকেন্সিজ। এটা যে তোমরা দেখতে পাচ্ছ সামনে, এটা ঠিক নোটিফিকেশন থেকে তোলা, গভর্নমেন্ট নোটিফিকেশন থেকে তোলা। এটাতে জাস্ট পার্সেন্টেজ দেওয়া আছে। এটা দেখলে হয়তো বা তোমরা আইডিয়া না পেতে পারো যে তোমার ক্যাটাগরিতে কতটা পোস্ট আছে, ঠিক আছে। তো ওবিসি তে 27%, টিএনএক্স ট্রাইবে 3%। এই 3% এটার মধ্যে ইনক্লুডেড, মানে ওবিসি আর এই টি ট্রাইবস এইগুলো মিলে টোটাল 27%। এদেরকেই ওবিসির আন্ডারে রাখা হয়েছে। এসসি এত পার্সেন্ট, এসটি প্লেনস এর এত পার্সেন্ট, এসটি হিলস এর এত পার্সেন্ট, ঠিক আছে। রিজার্ভেশন কোটা ফর ওমেন, ওমেনের জন্য কি ইউবিতে 30%, মানে ইউবির যতগুলো পোস্ট, মনে করো তুমি ওবিসিতে 20%, এই 105 টু 27% আমি হিসাব করলাম, করে দেখলাম অ্যারাউন্ড 270 পোস্ট আসছে, ঠিক আছে। তো 270 পোস্টের 30%, এটার মেইন নাম্বার অফ ভ্যাকেন্সির 30% না, এই যে রিজার্ভ ক্যাটাগরি তার 30% হলো গিয়ে রিজার্ভ ফর ওমেন। আর এবিতে যত পার্সেন্ট, এটা 27% ক্যালকুলেট করে যতটা পোস্ট এসছে তার 10% হলো এবিতে রিজার্ভ ফর ওমেন। এখন আমরা নেক্সট ইয়েতে যাই, মিলিটেন্সি ইফেক্টেড। এখন রিজার্ভেশন কোটা ফর স্পেসিফাইড ক্যাটাগরি, কিছু আদার ক্যাটাগরির জন্য রিজার্ভেশন দিয়েছে গভর্নমেন্ট। মিলিটেন্সি এফেক্টেড এরিয়াস, যে যে এরিয়াতে মিলিটেন্সি এফেক্ট হয়েছে বা এখনো হচ্ছে বা আগে হয়েছিল, তার জন্য ওই এরিয়াতে যারা যারা বিশেষ করে মিলিটেন্সি ইফেক্টেড, মানে ওই যে
উলফা টুলফা এইসব মানে মিলিটেন্সি গ্যাং যে এরিয়াতে এফেক্ট করে। তো এরকম ফাইনালি এখন রিসেন্টলি 3টা ডিস্ট্রিক্টই গভর্নমেন্ট রেখেছে যেখানে এখনো সেন্ট্রাল পুলিশ ফোর্স ওখানে অ্যাপয়েন্ট করা আছে, কেন কি ওখানে বেশি দাঙ্গা টাঙ্গা হয়, তো ওই এরিয়ার মানুষের জন্যই রিজার্ভেশন রেখেছে গভর্নমেন্ট। তো কোন কোন তিনসুকিয়া, চড়াইদেও আর শিবসাগর এই 3টা ডিস্ট্রিক্টের জন্য এই রিজার্ভেশন হলো গিয়ে 5%। ঠিক আছে। তারপরে হলো গিয়ে ফর্মার মেম্বার অফ মিলিটেন্ট অর্গানাইজেশন যেমন উলফা আছে, তারপরে এরকম আরো অনেক অর্গানাইজেশন ছিল। উলফার তো এখন খুব একটা ইয়ে নেই, এক্সিস্টেন্স নেই। তো এরকম আরো মিলিটেন্ট অর্গানাইজেশন ছিল। তো এদেরকে মেইন স্ট্রিমে আনার জন্য গভর্নমেন্ট এদেরকে, তোমরা নিশ্চয়ই দেখেছো টিভিতে অনেক মিলিটেন্ট গ্রুপ সারেন্ডার করে, কেন ওদেরকে বুঝিয়ে টুজিয়ে আলটিমেটলি সারেন্ডার করানো হয় যে এটাতে কোনো লাভ নেই, তোমাকে জব দেওয়া হবে, তোমাকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে তোমার বিজনেস স্টার্ট করার জন্য, এটা দেখেই আলটিমেটলি ওরা অনেক সময় সারেন্ডার করে দেয়। তো ফর্মার মেম্বার অফ মিলিটেন্ট অর্গানাইজেশন, যারা আগে মেম্বার ছিল মিলিটেন্ট অর্গানাইজেশনের, এদের জন্য মিলিটেন্সি ওরা ছেড়ে দিয়েছে। তো এদের জন্য রিজার্ভেশন আছে 5%। তারপর হলো হোম গার্ডস, ভিডিপি, সিভিল ডিফেন্স, ভলেন্টিয়ার। হোম গার্ডস এর জন্য যারা হোম গার্ডস এর জব করে, বা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স, ভিডিপি, এরা কি, এরা হলো গিয়ে পুলিশের, লোকাল পুলিশ, তোমার এরিয়াতে যারা পুলিশ আছে এদের স্পাই হিসেবে বা এদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। ওদেরকে কোথায় লাগানো হয়, ওরা কোথায় কোথায় কাজ করে, ওরা যেমন ধরো এই এসডিআরএফ আছে, এসডিআরএফ যখন ফ্লাড টাড হয়ে যায় তখন এসডিআরএফ টিম আসে হেল্প করতে। তো এসডিআরএফ এর লোকের মধ্যে অনেক থাকে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার বা ভিডিপি। হ্যাঁ, ওরা অনেক কম পয়সায় ওদেরকে অ্যাপয়েন্ট, মানে মোটামুটি একটা স্যালারিতে ওরা ফুল যে একটা গভর্নমেন্টের স্যালারি যেটা যে বেস পে থাকে বা স্ল্যাব, ওই স্ল্যাবে ওরা পায় না। ওদেরকে মানে কন্ট্রাকচুয়াল টাইপের ওদেরকে রাখা হয় পুলিশের হেল্প করার জন্য। তো ওদের জন্য রিজার্ভেশন গভর্নমেন্ট দিয়েছে 1%। এছাড়া স্পেশাল পুলিশ অফিসার এরকম পুলিশের স্পাই বা পুলিশের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে, ওরাও ভলেন্টিয়ার, ওরাও কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করে, টেম্পোরারি বেসিসে কাজ করে, ওদেরকেও একটা লামসাম অ্যামাউন্ট দেওয়া হয় মান্থলি, অনেক কম, মানে নর্মালি যে স্যালারি থাকে নর্মালি গভর্নমেন্ট জবের যে পে স্কেল থাকে, ওই পে স্কেল ওরা পায় না, কেন কি ওরা ফুল টাইম গভর্নমেন্ট জবে না, ওরা অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে কন্ট্রাকচুয়াল টাইপের। ঠিক আছে, ওদের জন্য 1%। স্পোর্টস পার্সন, ডিস্ট্রিক্ট লেভেল মেডেল উইনার, এনসিসি সার্টিফিকেট হোল্ডার। এনসিসি সার্টিফিকেট যদি তোমার কাছে থাকে বা কোনো স্পোর্টসের ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টসে যদি তোমার সার্টিফিকেট কিছু উইন করে থাকো, সার্টিফিকেট তোমার কাছে থাকে, তাহলে তোমার এই ক্যাটাগরির জন্য 1% রিজার্ভেশন আছে। এখন আমরা দেখি কোন ক্যাটাগরিতে কতটা পোস্ট আছে। এটা অ্যাজ পার পার্সেন্টেজ গভর্নমেন্টের তরফ থেকে যে পার্সেন্টেজটা দিয়েছে রিজার্ভেশনের, এই রিজার্ভেশনের পার্সেন্টেজের হিসাবে ক্যালকুলেট করা। একটা পোস্ট এদিক সেদিক হতে পারে নাম্বারস, কেন কি পয়েন্টেড বেসিসে অনেক সময় রাউন্ড আপ করে আমরা এটা বানিয়েছি। তো তুমি দেখতে পারো ওবিসি ক্যাটাগরিতে, ওবিসি এমওবিসিতে, ইউবিতে পোস্ট আছে ওবিসি এবং এমওবিসির জন্য টোটাল 275টা, যার মধ্যে থেকে 192টা হলো গিয়ে মেইলের জন্য আর ফিমেলের জন্য 83টা। তোমরা দেখেছিলে যে 30% হলো গিয়ে তোমার ইয়ের জন্য, ফিমেলের জন্য, একটু আগে যেটা দেখেছিলে 30% রিজার্ভ ফর ফিমেল। ঠিক আছে, তো এই জন্য এটা যদি 30% ক্যালকুলেট করো তো অ্যারাউন্ড এটাই আসছে। ঠিক আছে, 83 আশেপাশে এটা রাউন্ড আপ করা। আর বাকি যেগুলো পোস্ট 192 এগুলো হলো মেইলের জন্য। টি টাইপের আমি বলেছিলাম যে 3% যেটা, এটা হলো ইনক্লুডেড ওবিসির আন্ডারে 27% মিলিয়ে, এটা মিলিয়েই 27%। ঠিক আছে, তো এই টি টাইপে তুমি দেখতে পাচ্ছ এতগুলো পোস্ট, এবিতেও এরকম ক্যালকুলেশন করা আছে। তোমরা এই পুরো লিস্টটা দেখতে পাচ্ছ, দরকার হলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে তোমার ক্যাটাগরিতে কতটা পোস্ট আছে, মানে কতটা পোস্ট, আর আইডিয়া পেয়ে যাবে যে বেশি পোস্ট হলে তুমি অবভিয়াসলি তোমার এক্সপেকটেশন বেড়ে যাবে। এনিওয়েজ, তো এখানে পার্সেন্টেজ মেনশন আছে আর পোস্টগুলো মেনশন আছে। এটা লাস্টে আনরিজার্ভের জন্য, যারা কোনো রিজার্ভ ক্যাটাগরিতে না, এদের জন্য কতটা পোস্ট দেখতে পারো টোটাল এতটা, এটা অ্যাপ্রক্সিমেট একটা পোস্ট এদিক সেদিক হতে পারে পয়েন্টের জন্য। বাকি এই হলো গিয়ে আমাদের লিস্টটা। এখন আসি আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। তুমি নাম্বার অফ ভ্যাকেন্সি ডিটেল পুরো ব্রেকআপ দেখেছো, এখন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি লাগবে, তুমি এই জবে অ্যাপ্লাই করতে গেলে তোমার কি কি দরকার। তুমি আসামের পার্মানেন্ট রেসিডেন্ট হতে লাগবে, তোমার অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি রেজিস্টার্ড উইথ লোকাল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তোমার রেজিস্ট্রেশন থাকতে লাগবে।
তুমি পার্মানেন্ট রেসিডেন্ট অফ আসাম হতে লাগবে। তারপরে সিলেক্টেড, এখানে লেখা আছে সিলেক্টেড অ্যাপ্লিক্যান্ট উইল হ্যাভ টু সাবমিট প্রুফ অফ রেসিডেন্স আফটার পাবলিকেশন অফ সিলেক্ট লিস্ট। ফাইনাল সিলেক্ট লিস্টের পরে রেসিডেন্স প্রুফ দিতে, ওটা তো সবার জন্যই দিতে লাগে, ওটা পার্টিকুলার কিছু না। অ্যাপ্লিক্যান্ট মাস্ট স্পিক অ্যাসামিজ অর এনি আদার স্টেট ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্টলি। তুমি যে রিজিয়নের হবে তোমাকে ওই রিজিয়নের পার্টিকুলার লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তুমি অ্যাসামিজ, কেন কি আসামের ল্যাঙ্গুয়েজ অ্যাসামিজ, তো এই জন্য হয় অ্যাসামিজ তোমার জানতে লাগবে। বা তুমি যদি বরাকভেলি বা ধরো বড়োল্যান্ড থেকে হও, তা বরাকভেলিতে হলে বেঙ্গলি জানতে লাগবে, বড়োল্যান্ড থেকে হলে তোমার বড়ো জানতে লাগবে। তো এরকমই এই ল্যাঙ্গুয়েজগুলো তোমার জানতে লাগবে। এখন যে কোনো একটা জানতে লাগবে, তোমার লোকাল এরিয়াতে যে ল্যাঙ্গুয়েজ চলে ওই ল্যাঙ্গুয়েজটা তোমার জানতে লাগবে। এজ কি? এজ হলো কি 18 থেকে 25 ইয়ার্স অ্যাজ অন 1/1/2026। 2026 ফার্স্ট জানুয়ারিতে এজ ক্যালকুলেশন হবে তোমার। তুমি এজ ক্যালকুলেট করে দেখে নেবে 18 থেকে 25 ইয়ার্স এর মধ্যে কিনা। এখন তুমি যদি কিছু রিজার্ভ ক্যাটাগরিতে থাকো তাহলে তোমার রিল্যাক্সেশন আছে। এসসি এসটি প্লেন এসটি হিলস এর 5 ইয়ার্স এর রিল্যাক্সেশন, মানে তুমি 30 ইয়ার্স পর্যন্ত 1 জানুয়ারি 2026 এর ওই ডেটে তুমি 30 ইয়ার্স পর্যন্ত যদি হয়ে যাও তাহলে তুমি 30 প্লাস যদি হয়ে যাও তাহলে তুমি আর করতে পারবে না। তো 30 অবধি তুমি করতে পারবে। তোমার ওবিসির জন্য 3 ইয়ার্স এর রিল্যাক্সেশন, মানে 28 পর্যন্ত। তো এরকম করতে পারো। হোম গার্ডস, মেম্বার্স অফ বিডিবি এদের জন্য 3 ইয়ার্স এর রিল্যাক্সেশন আছে, মানে +3 করে নেবে ম্যাক্সিমাম এজ থেকে। ফর্মার মেম্বার্স অফ মিলিটেন্ট গ্রুপ 10 ইয়ার্স, মানে 35, ম্যাক্সিমাম এজ 35। এজ ক্যালকুলেশনে প্রবলেম হলে তুমি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই করে দেব। এখন তোমার যে এজ ক্যালকুলেশন, তুমি সেটা ম্যাট্রিকুলেশন বা এইচএসএলসি অ্যাডমিট কার্ড যেটা আছে বা ম্যাট্রিকের যেটা সার্টিফিকেট আছে ওটার হিসেবে করবে। কেন কি যখন ডকুমেন্টেশন হয় তখন ওটাকেই এজ প্রুফ হিসাবে বেস সার্টিফিকেট ধরা হয়। তো ওটাই দেখবে তুমি, ওটাতে কি লেখা আছে। আর বাকি বাকি আদার ডকুমেন্ট, যেমন প্যান কার্ড হয়ে গেল, তোমার আধার কার্ড হয়ে গেল, ভোটার আইডি হয়ে গেল, দেখবে অ্যাজ পার ম্যাট্রিকের সার্টিফিকেটের হিসাবে আছে কিনা। যদি না থাকে তাহলে এফিডেভিট করিয়ে নাও। কেন কি মেইন বেস ধরা হয় ওই তোমার ম্যাট্রিকের সার্টিফিকেটটাকে। ম্যাট্রিকের সার্টিফিকেট হোক, ম্যাট্রিকের অ্যাডমিট কার্ড হোক, যেটাতে ডেট অফ বার্থ লেখা আছে। এনি আদার ডকুমেন্ট রিলেটেড টু এজ সাচ এজ হরোস্কোপ, এফিডেভিট, বার্থ এক্সট্রাক্ট, অন্য কোনো বার্থ প্রুফ তোমার চলবে না। হরোস্কোপ, এফিডেভিট কিছুই চলবে না। তোমার বার্থ প্রুফের জন্য ম্যাট্রিক সার্টিফিকেট লাগবে। আর ওই বার্থ প্রুফের ম্যাট্রিক সার্টিফিকেটের সঙ্গে তোমার প্যান কার্ড, আধার কার্ড এইসব ম্যাচ হতে লাগবে। ওখানে যদি তোমার প্রবলেম থাকে তাহলে ওখানটা কারেকশন করিয়ে নিও, আর নাইলে ফাইনালি তুমি এফিডেভিট করে নিও। কিন্তু ম্যাট্রিক সার্টিফিকেটের জন্য তুমি এফিডেভিট করতে পারবে না, মনে রাখবে, কেন কি এটাকেই ফাইনাল ধরা হয়। এখন আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে। কনস্টেবল ইউবির জন্য তুমি এইচএস বা ক্লাস 12 পাস হতে লাগবে গভর্নমেন্ট রেকগনাইজড বোর্ড ওর কাউন্সিল থেকে। এবির জন্য ম্যাট্রিক পাস হলেও চলবে, ঠিক আছে। তার মানে কি, যদি তুমি 12 পাস হও তাহলে তুমি বোথ কনস্টেবল এবি ইউবির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখন এগুলো আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলছি, যে তুমি তোমার মধ্যে কি কি থাকতে লাগবে তখন তুমি অ্যাপ্লাই করতে পারবে। এইসব দেখো তোমার মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, এটাও ম্যাটার করে অ্যাপ্লাই করার জন্য। এইগুলো তুমি দেখে নাও সবগুলো আছে কিনা। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, হাইট হতে লাগবে তোমার, তুমি যদি জেনারেল বা ওবিসি, এমওবিসি, এসসি হো, মেলের 162.5 সেন্টিমিটার হতে লাগবে, ফিমেলের এত। এসটি প্লেন বা এসটি হিলস এর হলে মেলের এত আর ফিমেলের এত 152 সেন্টিমিটার। এটা তুমি মেপে ঘুরে মেজারমেন্ট করে দেখে নেবে তোমার হাইট এত আছে কিনা। এখন চেস্টের জেনারেল, ওবিসি, এমওবিসি, এসসি, এসটি প্লেনস এর জন্য মিনিমাম 80 সেন্টিমিটার, নর্মাল থাকা অবস্থায় মিনিমাম 80 সেন্টিমিটার, এক্সপানশন করে তোমার +5 সেন্টিমিটার বাড়তে লাগবে অ্যাটলিস্ট। আর এসটির জন্য এরকম নর্মাল 78 আর +5 সেন্টিমিটার, এটা ঠিক আছে। মেডিকেল স্ট্যান্ডার্ড তোমার মেডিকেলও হবে। মেডিকেল স্ট্যান্ডার্ড মানে তোমার মেন্টাল অ্যান্ড বডিলি হেলথ, মানে গুড হেলথে থাকতে লাগবে। তোমার শরীরে কোনো ধরনের প্রবলেম থাকলে চলবে না। লাইক এখানে লেখা আছে ফ্রি ফ্রম ডিজিজেস সাচ এস ডায়াবেটিস, হার্ট ডিজিজ, হার্নিয়া, পাইলস, রেসপিরেটরি ডিজিজেস, নকনি, flat foot or any other physical deformity that is likely to interfere with the efficient performance of duties। এরকম কোনো ধরনের যদি তোমার ডিজিজ থাকে যেটা তোমার ডিউটিকে পুরোপুরিভাবে ডিউটি করতে তোমার বাধা ক্রিয়েট করবে,
করতে পারবে না, অনেক সময় তোমার এই ডিজিজের কারণে প্রবলেম হতে পারে গভর্নমেন্ট জবে। এই জন্য এই ডিজিজগুলো যার মধ্যে আছে, যার আছে, তো এদেরকে রিজেক্ট করা হবে। তো এই জন্য তোমার মধ্যে যদি এটা থাকে তুমি একবার চেক করিয়ে নাও, কেন কি মেডিকেল চেক আপ হয়, তো এই জন্য এগুলো চেক করিয়ে নাও অ্যাপ্লাই করার আগে, ঠিক আছে। অ্যাপ্লিকেন্ট শুড নট বি কালার ব্লাইন্ড অর বি স্কোয়েন আইড। তুমি কালার ব্লাইন্ড হলে চলবে না, যেমন কালার দেখে তুমি বুঝতে পারো না, এরকম হলেও চলবে না। ফাইনাল সিলেকশন প্রসেসে কিন্তু তোমার সব টেস্ট হবে। এখন ফাইনালি তুমি যদি মনে করো তোমার ঠিক আছে, তুমি কালার ব্লাইন্ড না, তোমার মধ্যে এই রোগগুলো কিছু নেই, তুমি ফিট আছো, তোমার আইসাইটও ঠিক আছে, নর্মাল 6/6 বা 6/9 ভিশন আছে। 6/6 কি 6/6 হলো গিয়ে একটা নর্মাল মানুষ যে 6 ফিট দূরে যেটা দেখতে পারে ক্লিয়ারলি, সেটা তুমিও দেখতে পারো। হ্যাঁ, এরকম এটা হলো গিয়ে স্ট্যান্ডার্ড, এটা হলো স্ট্যান্ডার্ড নর্মাল মানুষ যেটা দেখে, যেটা ভিশন। তো এটাও যেন, এটা যদি তোমার থাকে তাহলে ঠিক আছে, বা ম্যাক্সিমাম অব দি 6/9 হলেও তোমার চলবে। এখন মনে করো তুমি তোমার ভিশনের ব্যাপারে তোমার জানা নেই, ঠিক আছে, তো তুমি ঘরেই ম্যাপে তুমি দেখতে পারো 6 মিটার দূরে কিছু একটা রেখে তুমি ক্লিয়ারলি মানে রিড করে দেখতে পারো যে তুমি ক্লিয়ারলি দেখতে পারছো কিনা একজন নর্মাল মানুষকে, যে ভিশন ঠিক ঠিক আর একটা মানে তুমি কম্পেয়ার করে ওর সঙ্গে দেখতে পারো। এছাড়া তুমি ক্লিয়ার হওয়ার জন্য তুমি গিয়ে আই চেক আপ করিয়ে নিতে পারো। অনেকগুলো অপটিক্যাল স্টোর্স আছে যেখানে গিয়ে তুমি তোমার আইসাইট চেক করতে পারো, ঠিক আছে। ভেরিকোজ ভেইন শ্যাল বি কনসিডার্ড অ্যাজ টেম্পোরারি ডিসকোয়ালিফিকেশন। ভেরিকোজ ভেইনস কি, ওই তোমার পায়ের মধ্যে দেখবে অনেক সময় রগ, যেটাকে ভেইন আমরা রগ বলি বাংলাতে, ওই রগ যে ব্লু কালারের রগ ভেসে উঠে বাইরের দিকে, তো এইগুলোকে বলা হয় ভেরিকোজ ভেইন। এগুলো থাকলেও তোমার ডিসকোয়ালিফাই হওয়ার চান্সেস থাকে, তো এই জন্য এগুলো চেক করে নেবে। হাউ টু অ্যাপ্লাই, এখন আসি আমরা এখন পর্যন্ত পড়ে নিলাম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি 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 থাকতে লাগবে। আশা করি তোমরা বুঝেছো। তো এইগুলো সব যদি তুমি ক্রাইটেরিয়া ফুলফিল করো তাহলে তুমি ইয়ে করো, অ্যাপ্লাই করা স্টার্ট করো। অ্যাপ্লাই করতে হলে কি লাগবে, প্রথমে তোমার ওই ওয়েবসাইটটা খুলতে লাগবে। এখন তুমি মনে করো তুমি জানো না কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে, ভেরি সিম্পল, তুমি গুগল বার যেটা আছে, সার্চ বার যেটা আছে, যেটা থেকে তুমি সার্চ করো, সেখানে গিয়ে লিখবে আসাম পুলিশ অ্যাপ্লাই। আসাম পুলিশ অ্যাপ্লাই করার পরে ওই আসাম পুলিশের যে ওয়েবসাইট আছে ওটার লিঙ্ক এসে যাবে, ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে ওখানে অ্যাপ্লাই এসে যাবে, ঠিক আছে। অ্যাপ্লাই করবে, তুমি অ্যাপ্লাই এর লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করার পরে তুমি যদি রেজিস্টার্ড হও তাহলে তো ঠিক আছে, লগ ইন আসবে, আর যদি রেজিস্টার্ড না হও তাহলে লেখা আসবে রেজিস্টার ফার্স্ট। ঠিক, এটাতেও যদি প্রবলেম হয়, যদি অ্যাপ্লাই লিঙ্ক খুঁজে পাচ্ছ না বা কিছু, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এখন আসি ইনস্ট্রাকশন ফর রেজিস্ট্রেশন ইন অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেন্ট মাস্ট রেজিস্টার ইন দ্য অ্যাপ্লিকেশন পোর্টাল অনলি ওয়ান্স ফর অল অ্যাডভার্টাইজমেন্ট। তুমি রেজিস্টার একবারই করবে, একবার যখন রেজিস্টার হয়ে গেলে তো তুমি ওই আসাম পুলিশের ওই ওয়েবসাইটে রেজিস্টার হয়ে গেলে তারপর যখনই কোনো ভ্যাকেন্সি বেরোবে তুমি অটোমেটিক্যালি অ্যাপ্লাই করে নিতে পারবে, ঠিক আছে। তো তোমার অ্যাপ্লিক্যান্ট মাস্ট রেজিস্টার ইউজিং ভ্যালিড মোবাইল নাম্বার প্রোভাইডিং ইনফরমেশন একুরেটলি। এই জিনিসগুলো তোমার ইয়ে করতে লাগবে, মানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নাম্বার, হাইয়েস্ট কোয়ালিফিকেশন ডিটেলস। তুমি যদি বোথ ক্যাটাগরির জন্য করছো তাহলে তোমার 12 পাস সার্টিফিকেট, মার্কশিট তোমার আপলোড করতে লাগবে, এগুলো রেডি রাখতে লাগবে। পার্মানেন্ট ডিস্ট্রিক্ট কি, জেন্ডার, কাস্ট ক্যাটাগরি, ডেট অফ বার্থ, আধার নাম্বার, এইসব তুমি অপশন ওই ফর্মের মধ্যে পাবে, যেগুলো কারেক্টলি তুমি ফিল আপ করতে লাগবে। আর এটা রিলেটেড তোমার ডকুমেন্টসও আপলোড করতে লাগবে। তো ডকুমেন্টস গুলো আমরা নিচে পড়ছি কি কি লাগবে। অ্যাপ্লিকেন্টস ক্যান লগ ইন টু দ্য পোর্টাল ইউজিং অ্যাপ্লিকেন্ট আইডি ও রেজিস্টার্ড মোবাইল নাম্বার। যখন তুমি রেজিস্টার করবে তখন তোমার কাছে একটা অ্যাপ্লিকেন্ট আইডি এসে যাবে, পাসওয়ার্ড এসে যাবে। পাসওয়ার্ড আসেও অনেক সময়, আর অনেক সময় খালি এটা আসে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, আর তোমার আইডি এসে যায়। তুমি যদি পাসওয়ার্ড কি দিয়েছো মনে থাকে তাহলে তো তুমি লগ ইন করে নিতে পারো, বা অনেকবার কি হয় পাসওয়ার্ডের সঙ্গে এসে যায়। আফটার লগ ইন অ্যাপ্লিকেন্ট মাস্ট ফলো দ্য ফলোইং স্টেপস। অ্যাপ্লাই ফর রিলেভেন্ট অ্যাডভার্টাইজমেন্ট। লগ ইন করার পর অনেকগুলো তুমি অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবে তোমার, যেটা তোমার রিলেটেড আছে। যেমন এখন লগ ইন করার পর তুমি এসআই ইয়ে দেখতে পাবে, তুমি কনস্টেবল এবিইউবি দেখতে পাবে, এছাড়া আরো অনেকগুলো পোস্ট দেখতে পাবে। তো তুমি দেখবে তোমার যেটা রিলিভেন্ট সেটাতেই তুমি অ্যাপ্লাই করবে, ঠিক আছে। অ্যাপ্লাই ফর রিলিভেন্ট অ্যাডভার্টাইজমেন্ট, আপলোড নেসেসারি ডকুমেন্ট, সিলেক্ট পোস্ট প্রেফারেন্স। তোমাকে ওখানে পোস্ট প্রেফারেন্স দিতে লাগবে, কোনটা ফার্স্ট প্রেফারেন্স। তুমি যদি দুটো ক্যাটাগরিতে, তুমি 12 পাস যদি হো তাহলে দুটো ক্যাটাগরিতেই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমাকে প্রেফারেন্স দিতে লাগবে যে ইউবির জন্য প্রেফারেন্স না এবির জন্য প্রেফারেন্স, ওটা দিতে লাগবে। মানে যখন সিলেকশন হবে
তখন ওই প্রেফারেন্সটা দেখা হয়, প্রেফারেন্সের হিসাবেই তোমার সিলেকশন হয়। ঠিক আছে, ফার্স্ট প্রেফারেন্সকে প্রথম ধরা হয়, আর ওই ক্যাটাগরিতে তোমার দেখা হয় তুমি যে মেরিট লিস্টে এসেছো কিনা। Fill in the personal details, enter academic details, generate OTP and download acknowledgement slip. তারপর acknowledgement, লাস্টে acknowledgement slip আসে। ম্যান্ডেটরি ডকুমেন্টস টু বি আপলোডেড, কি কি আপলোড করতে লাগে? লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করবে, এত কেবির হতে লাগে। এই জন্য প্রথমে ডকুমেন্টস কি কি আপলোড করতে লাগে, এই ডকুমেন্টস গুলো এই সাইজের হিসাবে তুমি আগে থেকে রেডি করে নেবে। আদারওয়াইজ লগ ইন করে যদি তুমি এইগুলো রিসাইজ করতে যাও তাহলে অনেক সময় লগ আউট হয়ে যাবে বা বারবার লগ আউট হয়ে যাবে ওই উইন্ডো থেকে। তো এই জন্য তোমাকে কি করতে লাগবে, আগে থেকেই তোমার এটা রেডি করে নিতে লাগবে। এই ফাইল সাইজ কি হতে লাগবে প্রত্যেকগুলো তুমি দেখতে পারো, হ্যাঁ, বা যেখানে লিঙ্ক আছে ওখানে নিচে লেখা আছে ফাইল সাইজ কি হতে লাগে, তো ওইগুলো তুমি দেখে নিতে পারো। ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট ইজ অ্যাপ্লিকেবল, ইট অ্যাকসেপ্টেবল অনলি ফ্রম কম্পিটেন্ট অথরিটি অথরাইজড বাই গভর্নমেন্ট অফ আসাম। কাস্ট সার্টিফিকেটও কম্পিটেন্ট অথরিটি গভর্নমেন্ট অফ আসামের হওয়া চাই। নর্মাল কোনো যে কোনো লোকাল গেজেটেড অফিসার দিয়ে তুমি যদি করে নাও সেটা ভ্যালিড হবে না। এই জন্য এগুলো দেখবে তুমি প্রপার আছে কিনা। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন কার্ডটাও তুমি দেখবে আপডেটেড কিনা। 3 বছর পরে পরে ওটা এক্সপায়ার হয়ে যায়, ওটা রিনিউ করতে লাগে, তো ওটা তোমার রিনিউড আছে কিনা। পুরনো যদি তুমি করে নাও তাহলে প্রবলেম হতে পারে, এই জন্য তুমি এটাকে রিনিউ করবে। রিনিউতে যদি প্রবলেম আসে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি বলে দেবো কিরকম রিনিউ করতে লাগে। এডিশনাল কিছু জিনিস আছে, যেমন additional documents to be uploaded with application to avail the benefit of reservation quota or age relaxation. তুমি যদি এখন মনে করো রিজার্ভ ক্যাটাগরিতে আছো, রিজার্ভ ক্যাটাগরির ফায়দা যদি তুমি চাও, যেমন রিজার্ভেশনের ফায়দা যদি চাও, রিজার্ভেশন বা কোটাতে সিটের রিজার্ভেশনের রিজার্ভ সিটে যদি তুমি এই ফায়দাটা তুমি পেতে চাও বা এজ রিল্যাক্সেশন তুমি চাও, তাহলে এই ডকুমেন্টস গুলো তোমার আপলোড করতে লাগবে। কি, যদি হোমগার্ডের ওই রিজার্ভ ক্যাটাগরিতে তুমি অ্যাপ্লাই করছো, তাহলে হোমগার্ড ট্রেনিং এন্ড মিনিমাম 1 year এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি টু অ্যাভেল। তো আসাম গভর্নমেন্টের হোমগার্ড ডিপার্টমেন্টে আছে, ওখানে যে সুপারিনটেন্ডেন্ট আছেন, তো ওখান থেকে বা কমান্ডেন্ট যিনি আছেন ওখান থেকে তুমি সার্টিফিকেট ইস্যু করতে পারো, 1 year অ্যাটলিস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ওই সার্টিফিকেটটা কাজে আসবে। ঠিক আছে, হোমগার্ড আর 1 year যদি দাও তাহলে তুমি রিজার্ভেশন কোটা বেনিফিট পাবে, মানে সিট রিজার্ভেশনে তুমি ফায়দা পাবে, তুমি ওই রিজার্ভ ক্যাটাগরিতে এসে যাবে যদি তুমি এই সার্টিফিকেটটা দাও। যদি না দাও তাহলে তুমি জেনারেল ক্যাটাগরিতে এসে যাবে, যদি তোমার অন্য রিজার্ভ ক্যাটাগরিতে না থাকে। এরকমও হতে পারে তুমি হোমগার্ড, ঠিক আছে, আবার তুমি এদিকে ওবিসির ক্যাটাগরিতে আসছো, তো তুমি ওবিসির ক্যাটাগরিতে তুমি অ্যাপ্লাই করে নিতে পারো, এটা হোমগার্ডের দেওয়ার দরকার নেই। আর তুমি যদি চাও হোমগার্ডের ইয়েতে তুমি অ্যাপ্লাই করতে চাও, তাহলে হোমগার্ডের সার্টিফিকেট নিয়ে আসবে। তোমার হোমগার্ডের ওই যে রিজার্ভ ক্যাটাগরি আছে 1%, তো সেটাতে তোমার ইয়ে হবে, তোমাকে ধরা হবে। ঠিক আছে, হোমগার্ড ট্রেনিং এন্ড মিনিমাম, মানে যদি 3 বছরের তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তুমি আপলোড করো, তুমি দেখাতে পারো, তাহলে তুমি এজ রিল্যাক্সেশনও পাবে। তার মানে 3 বছর দেখালে তুমি এজ রিল্যাক্সেশন প্লাস তুমি রিজার্ভ কোটা দুটোরই বেনিফিট পাবে যদি হোমগার্ডে থাকো। রেজিস্টার্ড ভিডিপি 1 year থাকলে সেম সিট রিজার্ভেশনে ফায়দা পাবে, মানে ওটাতে ক্লেম করতে পারবে, ওই রিজার্ভেশন সিটে তুমি রিজার্ভ সিটের আন্ডারে তোমাকে কাউন্ট করা হবে। আর যদি 3 years এর দাও তাহলে রিজার্ভ সিট প্লাস তোমার এজ রিল্যাক্সেশনের ফায়দা মিলবে। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ওই সেম এরকমই থাকে বিডিপির মতনই। অ্যাপয়েন্টমেন্ট সার্টিফিকেট এসপিও, আচ্ছা এসপিও স্পেশাল পুলিশ অফিসার যারা বলেছি, এরা কন্ট্রাকচুয়াল বা ভলেন্টারিলি এরা কাজ করেন পুলিশের আন্ডারে, ওদেরও অ্যাপয়েন্টমেন্ট সার্টিফিকেট যেটা থাকে, ওদেরকে যেভাবে অ্যাপয়েন্ট করা হয়, যেটা লেটার দেওয়া হয়, অ্যাপয়েন্টমেন্ট সার্টিফিকেট থাকলে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ওরা আপলোড করে দিতে পারে এজ রিল্যাক্সেশনের জন্য। ঠিক আছে, এটা হলো সার্টিফিকেট অফ এফএমএল ইস্যুড বাই দিস পুলিশ খানাপাড়া। যদি ফর্মার মেম্বার অফ মিলিটেন্ট অর্গানাইজেশনে যদি কেউ থাকে, তাহলে তোমার ওই খানাপাড়া কাহিলিপাড়া গুয়াহাটির যে আসাম পুলিশের হেডকোয়ার্টার্স, ওখান থেকে একটা সার্টিফিকেট ইস্যু করতে লাগবে যে আমি ওই অর্গানাইজেশনের মানে মেম্বার, ফর্মার মেম্বার, তো আমি রিজার্ভ ক্যাটাগরিতে আমার ইয়ে চাই, মানে
অবভিয়াসলি যারা ফর্মার মেম্বার আছে ওই গ্রুপের, তো পুলিশের কাছে সব রেকর্ড থাকবে, তো তুমি ওইখান থেকে একটা সার্টিফিকেট ইস্যু করিয়ে নিতে লাগবে। ঠিক আছে, স্পোর্টস সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি মিনিমাম টু উইন। আচ্ছা, এফএমএমও যেটা ফর্মার মেম্বার অফ মিলিটেন্ট অর্গানাইজেশন, রিজার্ভেশন কোটা রেজ রিল্যাক্সেশন দুটোই বেনিফিট পাবে যদি সার্টিফিকেট ওখান থেকে ইস্যু হয়। কোথা থেকে? হেডকোয়ার্টার অফ আসাম থেকে ইস্যু করতে লাগে, মানে যেটা ইস্যুড অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে ওটা আপলোড করতে লাগবে। স্পোর্টস সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি ডিস্ট্রিক্ট লেভেল, মিনিমাম ডিস্ট্রিক্ট লেভেল মেডেল উইনার, ডিস্ট্রিক্ট লেভেল মেডেল উইনার হতে লাগে। স্টেট লেভেল আর সেন্ট্রাল লেভেলের হলে তো আরো খুবই ভালো। ঠিক আছে, তো রিজার্ভেশন কোটা তুমি পেতে গেলে এইটা তোমার আপলোড করতে লাগবে। এনসিসি সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি টু অ্যাভেল রিজার্ভেশন বেনিফিট অর কোটা, রিজার্ভেশন অর কোটা বেনিফিট। তুমি যদি কোটা বেনিফিট পেতে চাও, রিজার্ভেশন সিট বেনিফিট পেতে চাও, তাহলে তোমার এনসিসি সার্টিফিকেট হতে লাগে। আসাম গভর্নমেন্টে এনসিসি এবিসি সার্টিফিকেট যে কোনো একটা সার্টিফিকেট হলেই হবে, তুমি আপলোড করে নিতে পারো। তো এই ডকুমেন্টস গুলো তোমার আপলোড করতে লাগবে তুমি যদি রিজার্ভ ক্যাটাগরিতে ক্লেম করতে চাও। ঠিক আছে, এখন আসি আমরা রিক্রুটমেন্ট ফেজেস অফ রিক্রুটমেন্ট টেস্ট। রিক্রুটমেন্ট টেস্ট যে হবে, কি কি লেভেলে টেস্ট হবে? প্রথমে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর মেডিকেল এক্সামিনেশন, তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর হবে রিটেন টেস্ট, তারপর ওরাল এন্ড ভাইভা। তো অ্যাডমিট কার্ড অফ, এখানে দেখতে পারো অ্যাডমিট কার্ড অফ পিইটি এন্ড পিএসটি এন্ড আইডেন্টিটি প্রুফ will be checked for identity verification for the of the applicant. তো অ্যাডমিট কার্ড যেটা পেট আর পিএসটি আইডেন্টিটি প্রুফ অ্যাডমিট, ওটা স্টার্টিং এ যখন তুমি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিতে যাবে তখনই তোমার এটা দেখবে পেটের অ্যাডমিট কার্ড আছে কিনা তোমার কাছে আইডেন্টিটি প্রুফ আছে কিনা, আধার কার্ড হতে পারে, ভোটার আইডি হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে। ঠিক আছে, তো উইল বি চেক ফর আইডেন্টিটি ভেরিফিকেশন অফ দ্য অ্যাপ্লিকেন্ট। প্রথমে এগুলো চেক করবে, তারপর তোমার ওই পেট টেস্ট হবে। তো পেট টেস্টের জন্য বায়োমেট্রিক অফ ইচ অ্যাপ্লিকেন্ট উইল বি ক্যাপচার্ড বিফোর অ্যাপিয়ারিং ইন পেট অ্যান্ড পিএসটি। তো পেট অ্যান্ড পিএসটির আগে প্রথমে তো ডকুমেন্ট চেক হবে, অ্যাডমিট কার্ড তোমার কাছে আছে কিনা এই টেস্টের জন্য, এছাড়া তোমার আইডেন্টিটি প্রুফ আছে কিনা। তারপর যখন তোমার দেখলো আছে, তারপর তোমার কি হবে? বায়োমেট্রিক হবে। বায়োমেট্রিক হওয়ার পর বায়োমেট্রিক ভেরিফিকেশন উইল বি কন্ডাক্টেড এট দ্য টাইম অফ exit. After and the biometric verification will be conducted at the time of exit, after which applicant will be issued either performance or rejection slip. তো এটাতে কি বলেছে যে বায়োমেট্রিক প্রথমে তো তোমার বায়োমেট্রিক ক্যাপচার করা হবে অ্যাপিয়ারিং হওয়ার জন্য, আর যখন এক্সিট করবে তখনও আবার বায়োমেট্রিক ভেরিফিকেশন উইল বি কন্ডাক্টেড, ভেরিফাই করা হবে তোমার বায়োমেট্রিকটা। আফটার হুইচ অ্যাপ্লিকেন্ট উইল বি ইস্যুড আইদার পারফরমেন্স অর রিজেকশন স্লিপ। পারফরমেন্স বা রিজেকশন স্লিপ এরপরে ইস্যু করা হয়। বায়োমেট্রিক ভেরিফিকেশন উইল অলসো বি ক্যারিড আউট ডিউরিং রিটেন টেস্ট এন্ড ভাইভা ভয়েস। রিটেন টেস্টের সময়ও তোমার বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে, আর ভাইভা ভয়েস যখন অরেল হবে তখন তোমার এটা হতে পারে, হ্যাঁ হবেই, হতে পারে না হবে, মে বি কন্ডাক্টেড এট দ্য স্টেজ অফ রিক্রুটমেন্ট প্রসেস অ্যাজ ডিম নেসেসারি বাই দ্য বোর্ড। ঠিক আছে, এসএলপিআরবি। তো এসএলপিআরবি কি? ওটাই হলো কি রিক্রুটমেন্টের বোর্ড, যেটা আসাম পুলিশের রিক্রুটমেন্ট করায়। এখন তোমার মেইন কি? তোমার বায়োমেট্রিক হবে, তোমার অ্যাডমিট কার্ড নিয়ে যেতে লাগবে, তোমার আইডি প্রুফও নিয়ে যেতে লাগবে। বায়োমেট্রিক স্টার্টিং এ হবে, লাস্টেও হবে। তুমি যদি তারপর তোমাকে রিজেকশন স্লিপ না পারফরমেন্স স্লিপ, পারফরমেন্স ও রিজেকশন, পারফরমেন্স মানে অ্যাকসেপ্টেন্স মানে অ্যাপ্রুভেল স্লিপ, পাস স্লিপ যেটা তোমার টেস্টে পাস করেছো কিনা। হ্যাঁ, তো এই আর কি, এটা তোমাকে দেওয়া হবে। এখন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি কি হয়? ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে 40 মার্কসের কনস্টেবল ইউবির জন্য 40 মার্কস অ্যান্ড কনস্টেবল এবি ফিমেল 40 মার্কস কনস্টেবল ইউবি আর কনস্টেবল এবি ফিমেলের জন্য, আর 60 মার্কস ফর কনস্টেবল এবি। মানে 40 মার্কস কনস্টেবল ইউবির মধ্যে মেল ফিমেল বোথ, আর কনস্টেবল এবি ফিমেল এই 40 মার্কসের হবে, আর কনস্টেবল এবি মেলের জন্য 60 মার্কসের হবে। ঠিক আছে, মেলের জন্য কি কি থাকবে? রেস থাকবে, লং জাম্প থাকবে, তারপরে চিন আপ থাকবে। মেলের জন্য দেখি রেস 20 মার্কসের রেস থাকবে। রেসের 30 to 100 মিটার রেস হবে, এতটুকু রেস হবে, যেটার মার্কিং সিস্টেমটা হলো গিয়ে যদি 10 মিনিটস বা এর থেকে কম টাইম নাও তুমি,
3200 মিটার দৌড়াতে বা এর আগেই তুমি এতটুকু জায়গা কভার করে নাও, এই ডেস্টিনেশনে পৌঁছে যাও, মানে এত মিটার তুমি কভার করে নাও, তাহলে তুমি 20 মার্কস পেয়ে যাবে। যদি 10 মিনিটস থেকে বেশি হয়ে যায়, ঠিক আছে, does 63 second or less but more than 629 second, 63 সেকেন্ড or less but more than 629 সেকেন্ড, তখন 17.6 মার্কস হবে। তো তোমার মেইনলি তোমার কি এই মধ্যের যেগুলো দেওয়া আছে এইগুলো আমি সাজেস্ট করবো, এগুলোতে তুমি ধ্যান দেবে না, তুমি খালি এটা দেখবে তোমার হাইয়েস্ট মার্ক কত হলে হয়। 10 মিনিট যদি 10 মিনিট থেকে কম নাও তাহলে তুমি 20 মার্কস পেয়ে যাবে। আর কোন সময় তুমি রিজেক্ট হয়ে যাবে বা সেটাই মনে রাখবে, রিজেক্ট কোন সময় হয়ে যাবে। For time more than 840 seconds, 14 minutes, no marks will be awarded and applicant will be declared as disqualified. যদি তোমার 14 মিনিটস থেকে বেশি টাইম লাগে তাহলে তুমি ডিসকোয়ালিফাইড হয়ে যাবে, তুমি কোনো পয়েন্ট পাবে না। তো তোমার এটাই ধরতে লাগবে যে 10 মিনিটের আগে শেষ করতে লাগবে, আর ইন কেস 10 মিনিট থেকে যদি বেশি লেগে যায় তাহলে 14 মিনিট যাতে ক্রস না করে। এটা হলো গিয়ে তোমার রেসে, ঠিক আছে। এখন আসি আমি লং জাম্পেও তোমার হবে মিনিমাম 335 সেন্টিমিটার ফর লং জাম্প, 3টা চান্স দেওয়া হবে, এর মধ্যে থেকে হাইয়েস্ট যেটা জাম্প হবে সেটাকে ধরা হবে। এখন মার্কস ফর 335 সেন্টিমিটার 10 মার্কস, 335 সেন্টিমিটার বা তার থেকে বেশি হলে তোমাকে মার্কস ফর 335 সেন্টিমিটার 10 মার্কস, ফর নেক্সট 65 সেন্টিমিটার 335 সেন্টিমিটার হলে 10 মার্কস হবে। এই দেখো এখানে দেখো, ফর লেস দেন 335 সেন্টিমিটার 335 সেন্টিমিটার নো মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড। যদি 335 সেন্টিমিটার মানে 3 মিটার আর 35 সেন্টিমিটার এতটুকু, এর থেকেও যদি তোমার কম জাম্প হয় তাহলে তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তোমার এটা মনে রাখতে লাগবে। আর 335 এক্স্যাক্টলি 335 যদি হয় 10 মার্কস পেয়ে যাবে। 335 থেকে বেশি হয় যদি, তারপরে আলাদা আলাদা এখানে রেট দেওয়া আছে। তুমি ম্যাক্সিমাম তোমার কত 500 সেন্টিমিটার বা তার থেকে বেশি যদি হও তুমি ম্যাক্সিমাম মার্কস পেয়ে যাবে, মানে 20 মার্কস পেয়ে যাবে। তো তোমার মাথায় এটা রাখতে লাগবে যে 335 সেন্টিমিটার থেকে যেন কম না হয়, আর 500 থেকে যেন তোমার জাম্পটা বেশি হয়, ঠিক আছে। তো এটাই হলো তোমার লং জাম্প। তারপরে আসে আমরা চিনাপে 20 মার্কস আছে অনলি ফর মেল অ্যাপ্লিকেন্টস হু অ্যাপ্লাই ফর কনস্টেবল এবি। শুধু এটা মেল অ্যাপ্লিকেন্টস এর জন্য, ফিমেলের জন্য না। এখন চিনাপের মধ্যে আমি যদি দেখি তাহলে এই দেখো, তুমি অ্যাগেইন আমি বলছি এটা জাস্ট লোয়েস্ট আর হাইয়েস্টটা মনে রাখবে, মধ্যের গুলো মনে রাখার দরকার নেই। ফর লেস দেন 4 চিনাপ, 4 চিনাপ থেকে যদি কম হয় তাহলে তুমি ডিসকোয়ালিফাই। 4 চিনাপ হলে কিছু মার্ক পেয়ে যাবে, 10 মার্কস পেয়ে যাবে। আর যদি তোমার 40 চিনাপ হয়ে যায় তাহলে 40 চিনাপ বা তার থেকে বেশি যদি হয়ে যায় তাহলে 20 মার্কস পেয়ে যাবে। তো তোমার কি মনে রাখতে লাগবে? তোমার মনে রাখতে লাগবে মিনিমাম 4 চিনাপ হতেই লাগবে আর ম্যাক্সিমাম 14 প্লাস হতে লাগবে, ঠিক আছে। এর মধ্যে থাকলে তুমি কিছু একটা মার্ক পেয়ে যাবে, বাট 14 চিনাপ যদি হয় তাহলে তুমি তো ফুল মার্কসই পাচ্ছ, তো তোমার জন্য সিলেকশন প্রসেসটা ইজি, মানে চান্সেস বেরিয়ে যাবে, তোমার বাড়বে আর কি। তারপর আসি আমরা ফিমেল ক্যাটাগরিতে। ফিমেলের রেসের 20 মার্কস, 20 মার্কসের মধ্যে 1600 মেলসের জন্য বেশি ছিল, ফিমেলসের জন্য কম। 1600 মিটার্স তোমাকে দৌড়তে লাগবে। এখন দেখো টাইম টেকেন 330 সেকেন্ড, 5 মিনিট 30 সেকেন্ড অর লেস। 5 মিনিট 30 সেকেন্ড বা তার থেকে কম হলে তুমি 20 মার্কস পেয়ে যাবে, ঠিক আছে। আর 20 মার্কস পেয়ে যাবে। এর থেকে যদি বেশি হয় তো আলাদা আলাদা আছে তোমার মার্কস দেওয়া আছে, কন্টিনিউয়াসলি ইনক্রিজিং। দেখো এই মার্কস মানে টাইম ইনক্রিজিং, তো মার্কস টাইম যত বেশি নেবে মার্কস তত কম হবে। একটা জিনিস তোমার কি মনে রাখতে লাগবে, ফর টাইম মোর দেন 480 সেকেন্ড, মানে 8 মিনিট থেকে যদি বেশি হয় তাহলে তুমি কোনো মার্কস পাবে না। তার মানে কি 8 মিনিট থেকে কম হতে লাগবে আর 5 মিনিট 30 সেকেন্ড, 8 মিনিট থেকে তোমার কম হতে লাগবে, এর থেকে বেশি হলে চলবে না। আর 5 মিনিট 30 সেকেন্ড বা তার থেকে যদি তোমার কম হয় তা তুমি 20 মার্কস পেয়ে যাবে। এত থেকে তোমার কম হলে চলবে, ভেরি গুড, তুমি ফুল মার্কস পেয়ে যাবে। কিন্তু এর উপরে যদি হয় 5 মিনিট 30 সেকেন্ডস এর উপরে হয় তাহলে তোমার মার্কসটা আস্তে আস্তে ডিডাক্ট হতে থাকবে, আর যখন 8 মিনিটে পৌঁছে যাবে তখন তোমার মার্কস শেষ। মোর দেন 8 মিনিটস মানে 8 মিনিট প্লাস যখন হয়ে যাবে তখন কোনো মার্কস তোমার দেওয়া হবে না।
ফর টাইম মোর দেন 480 সেকেন্ড মানে 8 মিনিটস নো মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড। তো এটা তুমি ধ্যান রাখবে, লোয়েস্ট এন্ড হাইয়েস্ট। লং জাম্পে 244 সেন্টিমিটার ফর লং জাম্প, তিনটা চান্স দেওয়া হবে, যেটার মধ্যে থেকে হাইয়েস্ট যেটা হবে সেটাকেই তোমার ধরা হবে, ভ্যালিড ধরা হবে। তো লং জাম্পে কি ফর লেস দেন 244 সেন্টিমিটার নো মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড। এটা মনে রাখবে, 244 সেন্টিমিটার থেকে কম হয়ে গেলে কোনো মার্কস তোমাকে দেওয়া হবে না। তো তোমার টার্গেটটা কি, মানে এনি হাউ 245 সেন্টিমিটারের উপরে হতেই লাগবে, তো অ্যাটলিস্ট 10 মার্কস পাবে। আরো যত উপরে যাবে তো তুমি কন্টিনিউয়াসলি তোমার মার্কস বাড়তে থাকবে। তো 389 সেন্টিমিটারে তুমি 20 মার্কস পেয়ে যাবে। তো তুমি টার্গেট এটা মাথায় রাখতে লাগবে যে 244 সেন্টিমিটার থেকে যাতে কম না হয়, আর তোমার টার্গেট যেন থাকে 389 সেন্টিমিটার থেকেও তুমি 20 মার্কসটা স্কোর করতে পারো, এটার জন্য তোমার হেল্প হয়ে যাবে। তারপরে কি, তোমার প্যাট তো হয়ে গেল, পিইটি তো হয়ে গেল, এখন মেডিকেল এক্সামিনেশন আফটার কোয়ালিফাইং ইন দ্য প্যাট। যখন ক্লিয়ার করে নেবে তারপর তোমাকে পারফরমেন্স স্লিপ ইস্যু করা হবে, অ্যাকসেপ্টেন্স বা অ্যাপ্রুভেল বা পাস স্লিপ যেটাকে বলে, এটা ইস্যু করা হবে। তারপর তোমার হবে এক্সামিন বাই মেডিকেল এন্ড হেলথ অফিসার এজ পার প্যারামিটারস এনুমারেটেড এট প্যারা 5.8। তারপর তোমার মেডিকেল হবে। এই যে আগে আমরা শুরুতে ডিসকাস করেছিলাম যে মেডিকেলও তোমার টেস্ট হয়, তখন মেডিকেল টেস্ট হবে, ঠিক আছে, মেডিকেল টেস্ট হবে। তারপর আসি আমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। আফটার কোয়ালিফাইং ইন দ্য মেডিকেল টেস্ট দ্য অ্যাপ্লিকেন্টস উইল হ্যাভ টু অ্যাপিয়ার ইন দ্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অ্যাজ পার প্যারামিটারস এনুমারেটেড এট প্যারা দিস। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে আমরা কি, ইট উইল ক্যারি নো মার্কস। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটা, এটাতে কোনো মার্কস নেই, এটা খালি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তুমি যে ফর্ম ফিল আপ করেছো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে, তোমার কি হাইট কতটুকু, চেস্ট কতটুকু, যে আমরা টেবিল দেখিয়েছিলাম সেই হিসাবে তুমি এটাকে তুমি যখন অ্যাপ্লাই করেছো তুমি দেখেছো টেবিলটা, ইয়েটা দেখেছো কি টেস্টের প্যারামিটার কি, তার মানে তুমি তোমার যে হাইট আছে বা চেস্টের সাইজ, চেস্ট এক্সপানশন সাইজ, ওটা তুমি মানে ইয়ে করছো আর কি, মিট করছো, ওই ক্রাইটেরিয়া যেটা এটা মিট করছো। তো এই জন্য তোমার ফিজিক্যাল টেস্ট হবে, যাতে চেক করার জন্য যে তুমি যে অ্যাপ্লাই করেছিলে, তুমি যেটা ফর্মে ফিল আপ করেছিলে, তোমার হাইট বা চেস্টের সাইজ যেটা মেনশন করেছিলে ওটা রিয়েল আছে কিনা, ম্যাচ হচ্ছে কিনা, সেটা চেক করার জন্য ফিজিক্যাল টেস্ট হবে। তো তোমার হাইট চেক হবে ফিজিক্যাল টেস্ট, স্ট্যান্ডার্ড টেস্টে হাইট চেক হবে, তোমার তোমার চেস্ট চেক হবে, তোমার এক্সপানশন করে চেস্টের সাইজ কি হয় সেটাও চেক হবে। সেটা কোনো মার্কস ক্যারি করবে না, শুধু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এটাতে যদি তোমার ফর্মের সঙ্গে মিসম্যাচ হয় তাহলে তুমি ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারো। কিন্তু এরকমও হতে পারে ফর্মের সঙ্গে মিসম্যাচ হওয়ার পরেও এরকম হতে পারে যে তোমার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হওয়ার পরেও তোমার যে হাইটটা এসছে, এটা রিকোয়ার্ড যেটা লাগে, যেটা মেনশন করা আছে নোটিফিকেশনে, ওটার থেকে যদি বেশি হয়, কিন্তু তুমি যে ফর্ম ফিল আপ করেছিলে ওটার সঙ্গে যদি মিসম্যাচ করে ম্যাচ খাচ্ছে না, তখন হয়তো বা তুমি রিজেকশন করবে, প্রথমে বলবে ম্যাচ করছে না, তুমি যে ফিল আপ করেছিলে এটা কারেক্ট না, কিন্তু রিকোয়েস্ট করে ওখানে অ্যাপিলেট অথরিটি থাকে, তোমার কোনো কিছুতে অবজেকশন থাকলে তুমি ওদের কাছে গিয়ে বলতে পারো, তুমি রিকোয়েস্ট করতে পারো বা কোনো অ্যাফিডেভিট দিয়ে ওটা করিয়ে নিতে পারো। কেন কি, তোমার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমার অ্যাকচুয়ালি মানে ওই প্যারামিটার থেকে উপরে এসছে, তো তুমি রিকোয়েস্ট করতে পারো, ঠিক আছে। এখন আসি ডকুমেন্ট ভেরিফিকেশন। আফটার দ্য অ্যাপ্লিকেন্টস রিপোর্টিং এট দ্য ভেন্যু অন দ্য ডেট অফ টাইম ফিজিক্যাল টেস্ট এন্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মাস্ট ব্রিং অ্যালং উইথ ব্রিং অল দ্য অরিজিনাল ডকুমেন্টস। তোমার টেস্টের সময় সব ডকুমেন্টস নিয়ে আসতে লাগবে, আপলোডেড ডিউরিং সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশনের সময় যে তুমি ডকুমেন্টস গুলো করেছিলে, আপলোড করেছিলে, সেই সব ডকুমেন্ট, যা যা ডকুমেন্টস ইউজ করেছো অনলাইন অ্যাপ্লিকেশন করতে, সব ডকুমেন্টস নিয়ে আসতে লাগবে। এমন এমন ডকুমেন্ট যেগুলোর বেসিসে তুমি ক্যাটাগরি, রিজার্ভ ক্যাটাগরি ক্লেম করেছো, রিজার্ভ ক্যাটাগরি হোক বা এজ রিল্যাক্সেশন নিয়েছো, এইসব তো ম্যান্ডেটরি, এইসব নিয়েই আসতে লাগবে। ইন কেস মনে করো তুমি নিয়ে আসোনি, তাহলে তোমার ক্যান্ডিডেটরা রিজেক্ট হতে পারে। এই জন্য অরিজিনাল ডকুমেন্টস তুমি নিয়ে আসবে, তোমার কোনো কথা শোনা হবে না এখানে, সব ডকুমেন্টস তুমি নিয়ে আসতে লাগবে, ঠিক আছে। নো ডকুমেন্টস উইল বি অ্যাকসেপ্টেড দিস। তারপর আসি আমরা ইনস্ট্রাকশন ফর প্যাট অ্যান্ড পিএসজি, এটা আমরা অলরেডি কিছু ডিসকাস করে নিয়েছি। রিটেন টেস্ট কি হয়, আফটার কমপ্লিশন অফ প্যাট দ্য শর্টলিস্টেড অ্যাপ্লিকেন্টস উইল বি কল্ড ফর রিটেন টেস্ট ইন অর্ডার অফ মেরিট এট দ্য রেট অফ 5। প্যাট ক্লিয়ার হওয়ার পর, তুমি প্যাট ক্লিয়ার করে নিয়েছো,
তার মানে এটা না পেটে পাস করে নিয়েছে, যে মিনিমাম ক্রাইটেরিয়া থাকে এর থেকে বেশি তোমার মার্কস এসে গেছে, তার মানে এটা না তোমার শর্ট লিস্টিং হয়ে গেছে। মনে রাখবে পেটের মধ্যে থেকে ধরো পেটে তোমার 2000 ক্যান্ডিডেট শর্ট লিস্ট হয়েছে, ঠিক আছে, আফটার পেট 2000 শর্ট লিস্ট হয়েছে। এখন কি করবে, মনে করো তুমি যে ক্যাটাগরিতে আছো, ওবিসিতে আছো, মনে করো 100টা পোস্ট আছে, তো ওই পোস্টের 5 টাইমস মানে 500 ক্যান্ডিডেটকে রিটেনের জন্য অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে, বাকিদেরকে রিজেক্ট করে দেওয়া হবে। তো তার মানে বুঝে নিও যে পেট ক্লিয়ার করা মানে এটা না যে তুমি রিটেনের জন্য কল পেয়ে যাবে। তো রিটেনের জন্য কল পেতে হলে তোমার পেটেও মানে ভালো রেজাল্ট করতে লাগবে, তখন যারা হায়ার মার্কার, যারা বেশি মার্ক করেছে ওদেরকেই নেওয়া হবে। তো পোস্টের হিসাবে এখন যদি এরকম দেখা যায় যে তোমার ক্যাটাগরিতে মনে করো ওই যে রিজার্ভ ক্যাটাগরিতে 100টা পোস্ট আছে, তো 500 স্টুডেন্টকে অ্যাডমিট কার্ড ইস্যু করার কথা, কিন্তু যখন প্যাড দেওয়া হয়েছে, প্যাড যারা ক্লিয়ার করেছে এর মধ্যে থেকে মাত্র 400 স্টুডেন্ট হয়েছে, শর্ট লিস্ট হয়েছে তোমার ক্যাটাগরিতে, তো 400 কেই দেখবে। এই যে 100 গ্যাপ হয়েছে, এই 100 গ্যাপটা অন্য কোনো ক্যাটাগরির স্টুডেন্টকে এনে এটা ফিল আপ করবে না। তো এটা এরকমই, ঠিক আছে। তারপর ইফ দ্য টোটাল নাম্বার অফ এটা বলে রিটেন টেস্ট উইল কনসিস্ট অফ, রিটেন টেস্ট 100 মার্কসের থাকবে, প্রত্যেকটা হাফ 100 মার্কসের না, সরি 100টা মাল্টিপল কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটাতে হাফ মার্কস থাকবে, মানে 50 মার্কসের কোয়েশ্চেন থাকবে। কি কি ইনক্লুডেড থাকবে, এলিমেন্টারি অ্যারিথমেটিক্স মানে ম্যাথমেটিক্স, ইংলিশ থাকবে, লজিক্যাল রিজনিং থাকবে, আসাম হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জেনারেল অ্যাওয়ারনেস মানে কারেন্ট অ্যাফেয়ার্স, এইসব থাকবে, ঠিক আছে। তুমি এক্সাম অ্যাসামিজেও দিতে পারো, বড় ল্যাঙ্গুয়েজে, বেঙ্গলিতে, ইংলিশে, যে কোনোটাতে দিতে পারো। তো তুমি চুজ করে নিতে পারো তোমার যে ল্যাঙ্গুয়েজে তুমি দিতে চাও, ঠিক আছে। ডেট অ্যান্ড ভেন্যু অফ রিটেন টেস্ট উইল বি নোটিফাইড ডিউ কোর্স অফ টাইম। তারপর আসে অরাল অ্যান্ড ভাইভা হয়েছে, এটাতে অরেলে তোমার 5 মার্কস আছে। 5 মার্কস কিরকম, এখন অরেলের জন্য কাকে ডাকা হবে, একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে যে অরেলের জন্য রিটেন আর পেটের মার্কস কম্বাইন করা হয়, কম্বাইন করে ওটার থেকে 200 ক্যান্ডিডেটসকে এখানে ডাকা হবে। যদি 100টা পোস্ট থাকে তোমার ক্যাটাগরিতে, তাহলে এটা 2 টাইমস করে ক্যান্ডিডেটসকে ডাকা হবে অরেলের জন্য। পেট আর রিটেন টেস্টের স্কোর দেখা হবে টোটাল করে, ঠিক আছে। তো ইফ দেয়ার আর অ্যাপ্লিকেন্টস, এখন ওই যে 200 ক্যান্ডিডেটসকে ডাকা হবে, এখন 200 নম্বরে 200 নাম্বারে একদম লাস্ট পজিশনে যদি দুজন থাকে, তাহলে দুজনকেই ডাকা হবে, তার মানে 201 ক্যান্ডিডেট হয়ে যাবে। তো এরকম কেসে 201 ক্যান্ডিডেটকে ডাকা হবে ফর তোমার অরেল টেস্টের জন্য, ঠিক আছে। ওয়েটেজ অন একাডেমিক মার্কস, ম্যাক্সিমাম মার্কস দিস as a scoring, and therefore their number marks will be allotted on the basis of results of higher secondary for constable UB। কনস্টেবল ইউবির জন্য, কনস্টেবল ইউবির জন্য কি, কেন কি কনস্টেবল ইউবিতে আমাদের 12 পাস ইয়ে লাগে, এইচএস পাস লাগে। তো এইচএস পাসের যারা আছো, যারা ইউবির জন্য আছো, এদের পার্সেন্টেজ ক্যালকুলেশন কি, দেখো এত থেকে এত পার্সেন্ট হলে তুমি 2 মার্কস পাবে। তোমার যদি পার্সেন্টেজ বেশি হয়, এইচএস এক্সামের যদি মার্কস ভালো থাকে, তাহলে তুমি এখানে পয়েন্ট বেশি পেয়ে যাবে, পয়েন্ট বেশি পাবে, তোমার ফায়দা হবে, সিলেকশন ইজি হয়ে যাবে, ঠিক আছে, তোমার চান্সেস বেড়ে যাবে। ফাইনাল মেরিট লিস্ট কিরকম হয়, ফাইনাল রেজাল্ট উড বি বেসড অন দ্য মার্কস অবটেইনড অ্যাজ ফলোস। এইগুলো মার্কসের বেসিসে ফাইনাল ক্যালকুলেশন হয়। কি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, প্যাটের যে 40 মার্কসের প্যাট, ঠিক আছে, এটা ইউবির জন্য, ইউবি বোথ মেল এন্ড ফিমেল, বোথ মেল এন্ড ফিমেলের জন্য সিলেকশন কিরকম হয়, সিলেকশন হয় পেটের 40 মার্কস, যে 40 মার্কসের টেস্ট আমরা ডিসকাস করেছিলাম, রিটেন টেস্ট 50 মার্কসের 50 মার্কস, আর অরেল এন্ড ভাইভা 5 মার্কসের 5 মার্কসের অরেল ভাইভা আমরা ডিসকাস করেছি। আর একাডেমিক, তুমি যে এই যে এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার এডুকেশনাল তোমার কি মার্কস ছিল 12 পাসে, ওই মার্কসের বেসিসে তুমি মার্কস অ্যাসাইন করা হয়। তো এই সবগুলো মিলিয়ে মানে 4টা স্টেপ থেকে মার্কস কাউন্ট করা হয়, 4টা স্টেজেস থেকে, প্যাড থেকে, রিটেন টেস্ট থেকে, অরেল থেকে, আর একাডেমিক থেকে, এই 4 জায়গা থেকে মার্ক কাউন্ট করা হয়। আর টোটাল যে মার্ক আছে এটা হচ্ছে 100 মার্কস। এখন দেখা হবে যে হাইয়েস্ট মার্কস পাবে তাকেই, সেই হিসাবে তোমার যতটা পোস্ট আছে সেই হিসাবে সিলেকশন হবে। এখন আসি আমি কনস্টেবল এবি মেল। কনস্টেবল এবি মেলের কি সিলেকশন ক্রাইটেরিয়া, 60 মার্কস,
ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের 60 মার্কসের ওদের টেস্ট হয় কনস্টেবল এবি, তো 60 মার্কস, এটা রিটেন টেস্ট 50 মার্কসের, ওরাল এন্ড ভাইভা 5 মার্কসের। এদের কোনো একাডেমিক মার্কস নেই, কেন কি কনস্টেবল এবি তে কি অনলি ম্যাট্রিক পাস লাগে, আর এখানে কোনো একাডেমিক ম্যাট্রিক পাসের জন্য কোনো একাডেমিক কিছু দেয়নি। এবির তো মেইনলি কাজ হলো গিয়ে অফিসিয়াল কোনো কাজ থাকে না কনস্টেবল এবির, ঠিক আছে, ওরা রায়ট টায়ট হ্যান্ডেল করতে মেইনলি ওদেরকে অ্যাপয়েন্ট করা হয়। তো এই জন্য ওদের জন্য ওদের একাডেমিক ম্যাটার করে না, অনলি ম্যাট্রিক পাস হলেই চলে। তো এই জন্য একাডেমিক মার্কসটা এখানে ইনক্লুড করা হয়নি সিলেকশন ক্রাইটেরিয়াতে। এটা কনস্টেবল এবি মেল। আর কনস্টেবল এবি ফিমেলের জন্য কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট 40 মার্কস, ওই যে চিনাপ যেটা যেটা মেলের জন্য আছে এটা ফিমেলের জন্য নেই কনস্টেবল এবিতে। আর রিটেন টেস্ট, ওরাল টেস্ট সবগুলোর মার্কস সেম। টোটাল মার্কস কনস্টেবল এবিতে হলো গিয়ে 150 মার্কস, আর এটাতে হলো গিয়ে 95 মার্কস। তো ফাইনাল সিলেকশন উইল বি প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাক্ট নাম্বার অফ ভ্যাকেন্সিজ টু বি ফিল্ড আপ। যতটা ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সির হিসাবে তোমার মার্কস দেখা হবে। যদি মনে করো 150 ভ্যাকেন্সি আছে কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরিতে, 150 এক্স্যাক্টলি সিলেকশন হবে, ঠিক আছে। যতটা পোস্ট আছে পার্টিকুলার ক্যাটাগরিতে অতটাই সিলেকশন মানে হবে। ঠিক এখন এরকম হতে পারে তুমি হয়তো বা এখন রিজার্ভ ক্যাটাগরিতে, আর তোমার ক্যাটাগরিতে মার্কস জাস্ট ফর সেক, মানে তোমার ইয়ের জন্য বলছি, এরকমও হতে পারে যে জেনারেল ক্যাটাগরিতে যারা আছে এরা লোয়েস্ট যারা মার্কস পেয়েছে, মনে করো কোনো একটা কনস্টেবল এবিতে জেনারেল ক্যাটাগরিতে যে আছে, মনে করো 150-এর মধ্যে একদম নিচের লেভেলে মনে করো 80 মার্কস পেয়ে কেউ চাকরি পেয়ে গেল, একদম লোয়েস্ট লেভেলে 80 মার্কসের কেউ জেনারেল ক্যাটাগরিতে ওর লিস্টে নাম এসে গেছে। এখন তুমি রিজার্ভ ক্যাটাগরিতে, আর তোমার মার্কস হলো গিয়ে লেটস সে তোমার মার্কস হলো গিয়ে 85, তাহলে ওর থেকে তোমার মার্ক বেশি, কিন্তু তোমার ক্যাটাগরিতে পোস্ট কম আর তোমার ক্যান্ডিডেট বেশি, আর ক্যান্ডিডেটরা বাকিরা তোমার থেকে ভালো করেছে এই জন্য ওদের নাম এসে গেছে লিস্টে, কিন্তু তোমার আসেনি, কেন কি তোমার ক্যাটাগরিতে লোয়েস্ট মার্কস মনে করো 90 বা 87, তো তোমার 85 থাকাতে ওই লিস্টে নাম আসেনি। কিন্তু তুমি দেখছো জেনারেল ক্যাটাগরিতে তো 80তেও এসে গেছে বা 84-এ এসে গেছে, তোমার থেকে কম মার্কস হয়ে জেনারেল ক্যাটাগরিতে সিলেক্ট হয়ে গেছে, কিন্তু তোমার বেশি মার্কস হয়েও সিলেকশন হয়নি। এটার কারণটাই এটা, তোমার ক্যাটাগরিতে যে তুমি যখনই ক্যাটাগরির ফায়দা নেবে তখনই তোমাকে ওই ক্যাটাগরিতে কাউন্ট করা হবে, তুমি জেনারেল ক্যাটাগরিতে যেতে পারবে না। রিসেন্টলি সুপ্রিম কোর্টের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের একটা রায় এসেছিল, যেটা সুপ্রিম কোর্ট ক্লিয়ার করেছিল তুমি যদি কোনো ফায়দা নাও, কাস্টের বা কোটার ফায়দা নাও, রিজার্ভ ক্যাটাগরির ফায়দা নাও, হয়তো তুমি এজের ফায়দা নিতে পারো বা ফিজের ফায়দা নিতে পারো বা ওই ক্যাটাগরির ফায়দা নিতে পারো পার্টিকুলার রিজার্ভ ক্যাটাগরি, তখন তুমি কিন্তু জেনারেল ক্যাটাগরিতে ক্লেম করতে পারবে না। তো এটাই হবে কি ক্লিয়ার, মানে ফাইনাল। অ্যান্ড আশা করি এই এক্সপ্লেনেশনের পরে সব ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি কোনো ডাউট থাকে, কিছু থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই করে দেব। থ্যাংক ইউ।